একটু আগে আমার বিয়ে হয়ে গেল, বরং আমার ইচ্ছেতে না, জোর করে বেঁধে গ্রামের মানুষরা আমাদের বিয়েটা দিয়ে দিল। একবারও জিজ্ঞাসা করলো না এখানে আমাদের ভূমিকা কতটুকু। ডাক্তার সাহেব আমাদের গ্রামের প্রতি মাসে 2বার আসেন, গ্রামের মানুষদের চিকিৎসা করেন। গতরাতে বাবার খুব শ্বাসকষ্ট বেড়েছিল, সাথে জ্বরও তো আছেই। আমার এই ছোট্ট জীবনে একমাত্র বাবা ছাড়া কেউ নেই। তাই বাবার অসুস্থতায় পাগলের মতো ছুটে গেছিলাম ডাক্তার সাহেবের কাছে। তখন আমার মনে ছিল না রাত কতটা গভীর, কিংবা আমার মতো একটা মেয়ে একটা পুরুষকে কিভাবে এত রাতে ডাকতে পারে। আর ডাকলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যায় তাও জানতাম না। সে যদি একটা ডাক্তারও হই তাতেও নাকি সমস্যা। ডাক্তার সাহেব আমার সাথে রাতে বাবাকে দেখতে এসেছিলেন। সে বাবাকে যদি ডাক্তার না দেখতেন তবে হয়তো খারাপ কিছু হয়ে যেত। বাবার অবস্থা ব্যতিক্রম দেখে ডাক্তার সাহেব থেকে গেলেন আমাদের বাড়িতে। আমি অনেকবার বলার পরও তিনি গেলেন না। বাবার দুই পাশে আমরা দুইজন বসে রাত কাটিয়ে দিয়েছি। ভোর রাতের দিকে যখন আমার চোখ খুলে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে আমি কখন ঘুমিয়ে পড়ছিলাম। এখন আমি চারপাশে তাকিয়ে দেখি আমাদের পাশের বাড়ির মকবুল চাচা সহ গ্রামের প্রায় অনেকজন আমাদের বাসায় আসছে। আবার দূরে কোথাও না, আমাদের ঘরে। তাদের ডাক্তার সাহেব কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু তারা বলতে দিচ্ছে না। হঠাৎ ঘুম ভাঙায় কোনো কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে বিষয়টা ভয়াবহভাবে আমার কাছে ধরা দিল। ভয়ে তখন আমার শরীরটা কাঁপছিল। সবার একটা কথা, আমার সাথে ডাক্তার সাহেবের খারাপ কিছু হয়েছে, যার একমাত্র উপায় হচ্ছে আমাদের বিয়ে করতে হবে। তা না হলে ডাক্তার সাহেবকে জেলে দেওয়া হবে, আর আমাকেও গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আমি কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, অনেকবার বললাম যে আমি এমন কিছু করিনি। বাবা অসুস্থ বিদায় আমি ওনাকে এখানে আসতে বলেছিলাম। কেউ আমার কোনো কথা শুনলো না, বরং নানা রকম নোংরা কথা বলেই যাচ্ছিল আমাদের। বাবা কোনো রকম উঠে বসলেন। একই তো শরীর রোগে জর্জরিত, তার উপর আবার এমন একটা ঘটনা। তার অসুস্থতা যেন আরো বেড়ে গেল। বাইরে অনেকেই বলছে গ্রামে এসে মেয়েদের সাথে ফুষ্টি নষ্টি করে চলে যাবে, এ হবে না, সবকিছুর একটা শেষ আছে। যে করে হোক না কেন এই ডাক্তারকে উচিত শিক্ষাটা দিতেই হবে। তাদের প্রতিটা কথা আমার মনে হাজার গুণে ভয়ের বৃদ্ধি সৃষ্টি করলো। ডাক্তার সাহেব অনেক চেষ্টা করেও কাউকে কোনো কিছু বুঝাতে পারলেন না। অবশেষে বাবাকে বললেন, আপনি বলেন আমরা কি খারাপ কোনো কিছুতে জড়িয়েছিলাম? আপনি তো ছিলেন একই ঘরে। বাবা আমাদের অবাক করে দিয়ে আমাদের হাত জোড়া এক করে বললেন, আমার মায়েরারে বিয়া কইরা নেন বাবা, নয়তো এই গ্রামের মানুষগুলা ওরে বাঁচতে দিব না। রক্ষা করেন ডাক্তার সাহেব। বাবার কথাগুলো শুনে একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। শেষ পর্যন্ত বাবা এমনটা বলতে পারলেন, গর্ভবতী মানুষগুলো আরো লাই পেয়ে গেল, আরো বেশি কটু কথা বলতে শুরু করলো। বাহিরে ততক্ষণে কাজী সাহেব এসে গেছেন। সেই অবস্থায় আমাদের বিয়েটা হয়ে গেল। বাবার এই কথার পর থেকে ডাক্তার সাহেব একটা কথাও বললেন না, যেভাবে বলল সেভাবেই করলেন। আমি সই করার আগে তার দিকে একবার তাকিয়েছিলাম। যদি একবার সে বলে এই বিয়ে করতে চাই না, তবে আমি কিছুতেই এই বিয়েটা হতে দিতাম না। কিন্তু সে তেমন কোনো কিছুই করলো না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে সই করে দিল। বিয়েটা হয়ে গেল আমাদের। ধীরে ধীরে লোকজন কমতে লাগলো। যাওয়ার সময় মাতবর সহ কয়েকজন ভালো করে বলে দিয়ে গেলেন ডাক্তার সাহেব যাতে আমাকে করে সাথে চট্টগ্রাম নিয়ে যান। ডাক্তার সাহেব তাদের নিশ্চিত করার জন্য বললেন তিনি নিয়ে যাবেন। সবাই চলে যাওয়ার পর তিনি ঘর থেকে বাহিরে বের হয়ে পেয়ারা গাছের নিচে মুড়াতে গিয়ে বসলেন। জানলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে উনাকে কতটা অসহায় দেখাচ্ছে। কত বড় একজন ডাক্তার এখানে মানুষের সেবা করতে এসেছেন, আর এখানে কিনা তার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়টা শেষ করে দিল। আমি বাবার দিকে প্রথম রাগান্বিত চোখে তাকালাম। বাবা অসহায় মতো মাথা নিচু করে বসেছিলেন। বাবাকে বললাম, কি করে এটা করতে পারলে তুমি বাবা? এটা করে সমাজের কাছে তুমি কি প্রমাণ করে দিলে? আমি সত্যি পাপ করছি? কেন করলে এটা বাবা? আমার চোখ দিয়ে তখন অনবরত পানি পড়ছিল। ঠিকভাবে কথা বলার শক্তিটাও যেন আমি হারিয়ে ফেলতেছিলাম। একটা মেয়ের বিয়ে নিয়ে হাজারো চিন্তা মাথায় থাকে, কিন্তু আমার বেলা সেটা ভিন্ন। অনেক কষ্টে বললাম, বাবা এই লোকটা শুধু তোমাকে সুস্থ করার জন্য রাত জেগে এখানে বসেছিল, আর তুমি কি করে করতে পারলে তার সাথে এটা?
কারো ভালো মানুষের সুযোগ তুমি নিতে পারো না বাবা। তুমি কি ভেবেছো বাবা, বিয়ে হয়ে গেছে মানে সবকিছু কি হয়ে গেছে? আমি কিছু হতে দেব না। দেখো কি করি, ডাক্তার সাহেবকে বলবো যত তাড়াতাড়ি পারে ডিভোর্সের ব্যবস্থা করার জন্য। এই বিয়ে আমি মানি না। রাগে দুঃখে কখন যে আমার গলার আওয়াজ এত বেড়ে গেছে বুঝতে পারিনি। ডাক্তার সাহেব বাইরে থেকে এসে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে তার দিকে আচানক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি দাঁত চেপে চেপে আমাকে বলতে লাগলেন, একজন অসুস্থ মানুষের সাথে কিভাবে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পাগল হয়ে গেছো তুমি? এসব কি করছো? এখন সবকিছুর আগে উনাকে সুস্থ করে তোলাটা দরকার, তারপর তুমি যত ইচ্ছে তার উপরে রাগ জারো। তার কথাই আমি আরেকটা ধাক্কা খেলাম, যার জন্য করলাম চুরি। সেই বলে চোর। এই লোক তো ভালো নয়, বিয়ে না করতে বইয়ের গায়ে হাত তুলে। একে তো এখনই ডিভোর্স দেওয়া দরকার। খুপে আমারও বেশি কান্না পেয়ে গেল হঠাৎ।